আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভূমিকম্প কি, কেন হয় এবং ভূমিকম্প হলে আমাদের কি করণীয়। আজকে আমরা আলোচনা করব কত মাত্রার ভূমিকম্প হলে সেটা কি অবস্থায় আছে। তো এই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আগেও বলেছি, জাস্ট আমি ভূমিকম্পের উপর রিসার্চ করছি, একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা নিশ্চয়ই একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন রিক্টার স্কেলের। তো রিক্টার স্কেলে গ্রাফিক রিপ্রেজেন্টেশনে যেটা 1 থেকে শুরু হয়েছে এবং সেটা 8.9 পর্যন্ত। তো এখানে হচ্ছে মূল বিষয়টা। আমি আমার এর আগের ভিডিওতেও বলেছিলাম যে ভূমিকম্প এটা খুব স্বাভাবিক একটা ঘটনা এবং পৃথিবীর কোথাও না কোথাও প্রতিদিনে ভূমিকম্প হচ্ছে এবং ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার ফলে আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি যে কোন মাত্রার ভূমিকম্প হলে কি ধরনের সমস্যা হয় বা কোন মাত্রার ভূমিকম্প হলে সেটার ভয়াবহতা কতটুকু, আমরা হয়তো সেখান থেকে ধারণা পেলে আমি মনে করি সেটা আমাদের সবার জন্যই উপকার হবে এবং চিন্তা করতে সহজ হবে। তো আপনারা নিচে যে গ্রাফিক স্কেলটা দেখতে পাচ্ছেন সেখানে যে 1 থেকে 1 এটাকে সাধারণত বলা হয় নটফেল্ট। নটফেল্ট মানে হলো হালকা অনুভূতি, যেটাকে বলে আর কি। মানে এটা অনেক সময় বোঝা যায় না, একেবারে নর্মাল এবং এটা প্রতিনিয়তই হচ্ছে। বুঝতে পারে যখন এই টেকটনিক প্লেটগুলো মুভমেন্ট করে, এটা প্রতিনিয়ত প্রতিদিনই এই ঘটনা ঘটছে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 2, এটাও মোটামুটি নটফেল্টের মধ্যেই পড়ে, অর্থাৎ তেমন একটা সমস্যা না। ঠিক আমরা এরপরে যখন 2 থেকে 3 এবং 3 থেকে 4, অর্থাৎ 2 থেকে 4-এর মধ্যে যদি আমাদের ভূমিকম্পটা হয় তাহলে এটাকে নর্মালি মাইনর বলা হয়। তো মাইনরটা হলো এটা খুব ক্ষুদ্রতম, এটা অত বেশি সমস্যা হয় না বা এটা আমরা অনেক সময় টের পাই, অনেক সময় টের পাই না। এই জন্য 2 থেকে 4-এর মধ্যে যে মাত্রা আছে এটা খুবই সিম্পল, একেবারে সাধারণ মাত্রার ভূমিকম্প। তারপর আসুন 4 থেকে 5, যেটাকে বলা হয় স্মল। তো স্মলটাও মোটামুটি এটা ছোটখাটো মাত্রার হয়ে থাকে। অনেক সময় আমরা কিছুটা টের পাই, আবার কিছুটা টের পাই না, অনেকে টেরই পায় না। যেমন 2-3 দিন আগে আমাদের বাংলাদেশে অনেকগুলো ভূমিকম্প হয়েছে, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, আমরা অনেকেই বুঝতে পারিনি কখন হয়েছে। এটা সাধারণত 4 থেকে 5-এর মধ্যে ছিল। এরপরে যখন আমরা দেখছি 5 থেকে 6 যেটা হয়, সেটা হলে কিন্তু মাঝারি মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। এবং বিগত দিনের যতগুলো ভূমিকম্প হয়েছে আমরা যদি সেগুলোর রিক্টার স্কেলের মাত্রাগুলো দেখতে যাই, সিসমোগ্রাফ থেকে আমরা যে রিপোর্ট পেয়ে থাকি 5 থেকে 6 মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এখন এখানে আরো কিছু গাণিতিক হিসাব নিকাশ আছে, সেগুলো হয়তো দশমিক অ্যাড করো, 5 দশমিক এত, 5.6, 5.1, কিন্তু 5 থেকে 6-এর মধ্যে থাকলে সেটা মডারেট ভূমিকম্প বলে। আর এই মডারেট ভূমিকম্প যখন মাঝারি মাত্রা হয় বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়, তবে এটা আবার স্থাপনার উপর নির্ভর করে। এরপরে আমরা যদি আরেকটু সামনের দিকে এগোই তাহলে সেটা হচ্ছে 6 থেকে 7 মাত্রার, যেটাকে আমরা বলে থাকি স্ট্রং, শক্তিশালী ভূমিকম্প, যেটা গত কয়েকদিন আগে ফিলিপাইনে হয়েছিল, তারপরে ইন্দোনেশিয়াতে হয়েছিল, জাপানে হয়েছিল, এবং জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনে সেটার জন্য কিন্তু সুনামি সতর্কতা দেওয়া হয়েছিল। কারণ সাধারণত যখন 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প হয় সেখানে সুনামি হওয়ার একটা আশঙ্কা থাকে। এই জন্য এই 6 থেকে 7-এর মধ্যে থাকলে সেটা সাধারণত স্ট্রং ভূমিকম্প হিসাবে অন্তর্ভুক্ত করি বা চিহ্নিত করা হয়। এরপরে 7 থেকে ঠিক 8-এর মধ্যে যখন যাবে, যেটাকে বলা হয় মেজর। এই যে 2015 সালে 25শে এপ্রিল নেপালে যে ভূমিকম্পটা হয়েছিল, যেটা সারা বিশ্ববাসী দেখেছে, সেখানে তাদের কি অবস্থা হয়েছিল, সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। ওই ভূমিকম্পটা কিন্তু 7.8 মাত্রার ছিল। আমি যদি আরো উদাহরণ দিতে যাই, যেটা কিছুদিন আগে থাইল্যান্ডে হয়েছিল, থাইল্যান্ডের অবস্থা একেবারে নড়বড় হয়ে গিয়েছিল, অনেক বড় বড় উঁচু ভবনগুলো হেলে পড়েছে, অনেক ধ্বংসলীলা হয়েছে, সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। ওই ভূমিকম্প কিন্তু 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প ছিল। এবং এর আগে ইন্দোনেশিয়াতে হয়েছিল, তুরস্কে হয়েছিল, প্রত্যেকটা কিন্তু 7 থেকে 8-এর মধ্যে ছিল। আর আমাদের দেশেও আমাদের বিশেষজ্ঞরা অনেক দিন থেকে বলে আসছেন, আমাদের বুয়েট সহ ঢাকা ইউনিভার্সিটির অনেক বিশেষজ্ঞরা যারা ভূতত্ত্ব বিভাগে রয়েছেন, তারা অনেক দিন থেকে বলছে যে 7 থেকে 8 মাত্রা ভূমিকম্প কিন্তু আমাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং সেটার কারণও তারা ব্যাখ্যা করেছেন। কারণ হচ্ছে আমাদের যে টেকটনিক প্লেট আছে, এই টেকটনিক প্লেটের মধ্যে অনেক দিন থেকে শক্তিগুলো সঞ্চার হচ্ছে, শক্তিগুলো জমে যাচ্ছে, জমতে 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 একসময় এটা ভয়াবহভাবে বিস্ফোরণ হবে। এবং আমাদের একজন বিশেষজ্ঞ স্যার বলেছিলেন যে আপনি একটা রাবারকে টানতে 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 লম্বা করে ফেলেছেন, একসময় যখন রাবারটা অনেক লম্বা হয়ে যখন ছেড়ে দিবেন তখন এটা স্পিডটা খুব স্ট্রং হবে, এটার বালিটা খুব জোরে লাগবে। ঠিক বাংলাদেশে যে ভূমিকম্পটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের ঢাকা শহরে, যেটা বলছে 7.8 মাত্রা, অর্থাৎ
আমাদের অনেক দিনের সঞ্চিত শক্তিগুলো জমে আছে, যার কারণে যদি আমাদের একটা মেজর ভূমিকম্প হয়, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, ঢাকা শহরে আমি গত কয়েকদিন থেকে বিভিন্ন মিডিয়াতে দেখছি যে 60 থেকে 70 হাজার বিভিন্ন স্থাপনা রয়েছে ঝুঁকির মধ্যে, এবং সেটা কি হবে এটা আসলে কল্পনা করলেও গা শিউরে ওঠে। এরপর যে এটা আসছে সেটা হলো 8 থেকে 9, যেটা হলো একেবারে গ্রেট। এটার মানে হলো মনে করতে পারেন এটা কেয়ামতের আরেকটা আলামত। আমরা যারা মুসলিম ধর্মের আছি, আমরা কেয়ামত সম্পর্কে অনেক বর্ণনা অনেকভাবে শুনেছি বিভিন্ন সোর্স থেকে, যে কেয়ামত হলে কি হবে। 1960 সালে হয়েছিল আলাস্কাতে, তারপর 1964 সালে আলাস্কাতে হয়েছিল, নিউজিল্যান্ডে হয়েছিল 1812 সালে, ফ্রান্সে হয়েছিল 1906 সালে, এবং পৃথিবীর কয়েকটা দেশেই কিন্তু 8 থেকে 8.9 মাত্রার সর্বোচ্চ যেটা গ্রেট, একেবারে বৃহত্তর ভূমিকম্প, সেটা কিন্তু হয়ে গিয়েছে। এবং ওইসব দেশের তখন যারা ছিলেন, যদি তাদের মতামত নেওয়া হয়, এক কথায় বলবে কেয়ামত হয়ে গিয়েছে। কারণ শুধু ভূমিকম্প, ভবন ধসে পড়ে বিষয়টা কিন্তু এরকম না, এটার সাথে সাথে সুনামি হয়। এখন আপনি চিন্তা করে দেখুন, আজকে আমাদের শান্ত সমুদ্রের যে জল আমরা দেখছি, যে পানি দেখছি, সেটা যদি বিশাল বড় একটা ভবনের মতো এসে আপনার গায়ে এসে উপরে পড়ে, তাহলে সেটার অবস্থাটা কি হবে। এই জন্য 8 থেকে 8.9 মাত্রার ভূমিকম্প মানেই হলো সেখানে সুনামি হবেই, কোনো সন্দেহ নেই। তাহলে আপনি চিন্তা করে দেখুন, একদিকে আপনার ভূমিটা কম্পন দিয়ে সব নড়বড় হয়ে গেছে, সমস্ত ভবনগুলো ধসে পড়েছে, এর মধ্যে যদি আপনার বিশাল সাগরের পানি এসে আপনার গায়ের মধ্যে পড়ে বা আপনার বিভিন্ন জায়গাতে আঘাত হানে, সেটার ভয়াবহতা কত হতে পারে। এবং এই পর্যন্ত যতগুলো ভূমিকম্প হয়েছে 8 থেকে 8.9 মাত্রার, প্রত্যেকটা ভূমিকম্পই আপনার সুনামি হয়েছে। তো আমরা আল্লাহর কাছে সবসময় মাপ চাইবো, কখনো যেন আল্লাহ আমাদেরকে এটা না দেয়। কিন্তু যদি হয়ে যায়, তা আমি নিশ্চিতভাবে বলছি আরেকটা কিয়ামত হয়ে যাবে। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে চেষ্টা করেছি আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য, একটু ধারণা দেওয়ার জন্য। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগেও বলেছি, আমি কোনো বড়সড় বিশেষজ্ঞ না, আমি পড়াশোনা করছি, ভূমিকম্প নিয়ে রিসার্চ করছি, সেখান থেকে যতটুকু বুঝি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।